শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ মাহবুব হোসেন, মাননীয় সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম খান, মাননীয় মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল হামিদ, কান্ট্রি ডাইরেক্টর, এডুকো বাংলাদেশ, স্বাগতম আপনাকে। আর প্রিয় দর্শক, আজকে আমার সঙ্গে দুজন ভীষণ বিশেষ অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছে মুন্নি আক্তার ঝর্ণা, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, স্বাগতম। থ্যাংক ইউ মিস। প্রিয় দর্শক, আজকের আয়োজন শুরু করার আগে চলুন দেখে আসি শিশুশ্রম নিরসনের উপর নির্মিত একটি সংক্ষিপ্ত তথ্য। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে তথ্যচিত্রটি দেখলাম এবং যে চিত্র পুরো বিশ্বের মতো বাংলাদেশেও রয়েছে শিশুশ্রমের, সেটিকে নিরসন করতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এবং 2025 সালের মধ্যে এসডিজির যে লক্ষ্যমাত্রা তার সাথে তাল মিলিয়ে আমরা ঠিক করেছি যে ঝুঁকিপূর্ণ যে শিশুশ্রম সেটিকে একেবারে নির্মূল করে দিতে। এই যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটিকে অর্জন করতে বাংলাদেশ সরকার আসলে কি কি পদক্ষেপ নিয়েছে, আমরা কত দূর এগোতে পেরেছি আসলে? ধন্যবাদ আপনাকে। 2025 সালের মধ্যে ঝুঁকিপূর্ণ সেক্টরসমূহ থেকে শিশুশ্রম নিরসন করার জন্য সরকার ILO 138 অনুসমর্থন করেছে এবং শ্রম আইনে শিশুশ্রম নিরসন বিষয়ক বিভিন্ন ধারা সংযোজন করা হয়েছে। শিশুশ্রম নিরসনের বিভিন্ন আইন, নীতি, বিধি, বিধান, যেমন বাংলাদেশ শ্রম আইন 2018 সালে সংশোধিত, জাতীয় শিশুশ্রম নিরসন নীতিমালা 2010, শিশুশ্রম আইন 2013, শিশুশ্রম নীতি 2011 এবং বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 রয়েছে। জাতীয় শিশু শ্রম নীতিমালা 2010 এবং এর আলোকে 2025 সালের মধ্যে সকল প্রকার শিশুশ্রম অবসান ঘটানোর লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কর্মকর্তা, শ্রমিক সংগঠন, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় শিশুশ্রম নিরসনের জন্য 5 বছর মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনা NPA গ্রহণ করেছে, যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে 21টি মন্ত্রণালয় বিভাগ সহযোগী ভূমিকায় কাজ করছে। এ লক্ষ্যে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে, এমনকি মাঠ পর্যায়ে সরকারি বেসরকারি সংস্থা, দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধি, NGO প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কমিটি, জাতীয় মনিটরিং কোর কমিটি, জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ, বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ, জেলা শিশুশ্রম মনিটরিং কমিটি এবং উপজেলা শিশু শ্রম মনিটরিং কমিটি শিশুশ্রম নিরসনে কাজ করে যাচ্ছে। শিশুশ্রম নিরসনে কলকারখানা, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভিন্ন কারখানা প্রতিষ্ঠানসমূহ তাদের নিয়মিত পরিদর্শন এর পাশাপাশি বিশেষ পরিদর্শন, উদ্বুদ্ধকরণ সভা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করছেন। পরিদর্শনে কোনো কারখানা, প্রতিষ্ঠান শিশুদের পাওয়া গেলে প্রথমে তাদেরকে নোটিশ দেওয়া হয়। পরবর্তী পরিদর্শনে যদি শিশুশ্রম পাওয়া যায়, তাদের সংশ্লিষ্ট কারখানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এবং আপনি জেনে থাকবেন, শিশুশ্রম নিরসনে অদ্যাবধি 584টি মামলা করা হয়েছে। স্যার, অনেক ধন্যবাদ। অনেকগুলো পদক্ষেপের কথা আমরা শুনলাম। এই যে আইনের কথাটায় আপনি আসলেন, সেই জায়গাটা নিয়ে মাননীয় সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আপনার কাছে আসতে চাই। এই আইন প্রণয়ন তো শিশুশ্রম নিরসনের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, তবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা মাঠ পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই চ্যালেঞ্জগুলো আসলে কী এবং আপনারা কীভাবে সেটা মোকাবেলা করেন? আসলে আপনারা জানেন যে 12ই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। তো এখন আইনের যে ধারা বা আইনের যে বিধান, এটি প্রয়োগ করার পূর্বে আগে এই আইন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আগে মোটিভেট করতে হয় এবং তাদেরকে জানাতে হয়
এবং সংসদের ভিতরে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে আমরা ধরেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বলেছে বিভিন্ন পর্যায়ে কমিটি রয়েছে, জাতীয় কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি। আর এই শিশু শ্রমের সাথে আমরা কারা সম্পৃক্ত, আগে বলতাম বিজিএমএ, বিকেএমএ, চেম্বার অফ কমার্স, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, কিন্তু এখন আপনারা জানেন যে ইতিমধ্যে 8টি সেক্টরকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে, তার মধ্যে কিন্তু বিজিএমএ, বিকেএম রয়েছে। এখন ইনফর্মাল সেক্টরে কিছু এই শিশু শ্রমিক রয়ে গেছে। তো এই দেখভালের কাজটি কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর করে থাকে, এবং যদি কেউ এটার বরখেলাপ করে তাহলে মালিক পক্ষ প্লাস শিশুর গার্জিয়ান পক্ষ উভয়ের জন্যই, যাতে উনি এটি না করেন সেটা বাড়িতে করার জন্য বিধান রয়েছে, এবং সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সাথে কথা বলি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আজকে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ইব্রাহিম, তোমার বয়স কত? আমার 13 বছর। আচ্ছা, ইব্রাহিম কি করে? আমি জুতার কারখানায় কাজ করি। জুতার কারখানায় কাজ করো? সেখানে কি কাজ করতে হয় তোমাকে? আমার মেশিন থেকে গরম জুতা নামাতে হয়, আর জুতার যে সাইডগুলো বের হয় তা কাটতে হয়, আর গোডাউনে মাল দিয়ে আসতে হয়। আচ্ছা, তুমি কয় ঘন্টা কাজ করো প্রতিদিন? প্রতিদিন 5 ঘন্টা। আচ্ছা, তোমাকে পড়াশোনা করো তুমি? জি। কোন ক্লাসে? আমি 3য় শ্রেণীতে পড়ি। 3য় শ্রেণী? জি। আচ্ছা, পড়াশোনা করতে ভালো লাগে? জি। কাজ করতে ভালো লাগে না পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে। যদি কেউ বলতো যে কাজ করতেই হবে না, শুধু পড়াশোনা করবে, কেমন হতো তবে? অনেক ভালো হতো। অনেক ভালো হতো? জি, আমার জন্য অনেক ভালো হতো। আর পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? গান গাইতে, নাচতে ভালো লাগে? জি। আমি একটু মোহাম্মদ আব্দুর রহিম খান আপনার কাছে আসতে চাই। ইতিমধ্যে বেশ কিছু সেক্টরকে আসলে ঝুঁকিপূর্ণ বলে শিশুশ্রম মুক্ত করার যে ঘোষণা হয়েছে, সেটা নিয়ে একটু শুনি যে আপনারা কোন কোন সেক্টরগুলোকে আসলে মনিটরিংয়ের আওতায় আনতে পেরেছেন এবং সেই কাজটি আসলে কীভাবে করেছেন? আপনাকে ধন্যবাদ। যে সময় আমরা এই শিশু শ্রম নিরসন নিয়ে কথা বলছি, আপনি জেনে থাকবেন যে পৃথিবীতে, এটা একটা ইউনিসেফের একটা স্টাডি থেকে বলা হয়, প্রতি 10 জনের মধ্যে একজন শিশু শ্রমে নিয়োজিত থাকে। সেজন্য বাংলাদেশে এবং গ্লোবাল পার্সপেক্টিভে শিশু শ্রমকে কমিয়ে আনাটা হচ্ছে আমাদের একটা বড় এজেন্ডা। আপনি জানেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2-তে ছিল, যেখানে সার্বজনীন শিক্ষাকে নিশ্চিত করার জন্য আমাদের লক্ষ্যমাত্রা ছিল, যেটি আমরা অর্জন করেছি অনেকাংশেই। এখন আমরা কাজ করছি এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে, যেখানে 8 নম্বরে বলা হয়েছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। এই প্রেক্ষাপটটা আমি এই জন্য বললাম যে এখন আমরা আমাদের দেশে 43টা সেক্টরকে ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসাবে, এবং বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 অনুযায়ী 79 ধারায় আমাদের অনেকগুলো সেক্টরকে চিহ্নিত করা হয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ। প্রথমত আমাদের অগ্রাধিকার হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদেরকে বের করে নিয়ে আসা। এ লক্ষ্য অর্জনের প্রথম সাফল্য হিসাবে বর্তমান সরকারের সময়ে আমরা 8টি সেক্টরকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করেছি, যেমন আরএমজি, রেডিমেড গার্মেন্টস, রপ্তানি নিয়োজিত চামড়া খাত, কাঁচ, সিরামিক, আমি এইভাবে সবগুলো নাম বলতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে 25 সালের মধ্যে সকল ঝুঁকিপূর্ণ সেক্টর সহ অন্যান্য সেক্টর থেকে শিশু শ্রমকে তিরোহিত করা। বর্তমান সরকারের যেই কর্মস্পৃহা এবং বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সুনির্দিষ্টভাবে শিশু শ্রম নিরসন করে দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদেরকে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শেষে নিয়োজিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাহ, ভীষণ আশার কথা। এবং কাজটা যেহেতু শুরু হয়েছে, আমরা আসলে আশা করতে পারি যে সময়ের সাথে আমরা একেবারে শিশু শ্রমকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবো। আমি আব্দুল হামিদ আপনার কাছে আসতে চাই। এই যে সরকারিভাবে নানা পদক্ষেপ, তার সঙ্গে যুক্ত হয় বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগ, শুনছিলাম যে পুরো পৃথিবীতেই আসলে শিশু শ্রম রয়েছে এবং বাংলাদেশেও আমরা সেটা নিয়ে কাজ করে যাচ্ছি যেন আমরা নিরসন করতে পারি। এডুকো বাংলাদেশ আসলে শিশু শ্রম নিরসে কীভাবে কাজ করে, কি কি কাজ করে, এবং আপনারা বাংলাদেশের অবস্থা আসলে কি দেখছেন শিশু শ্রমের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। এডুকো হচ্ছে 2000 সাল থেকে কাজ করি আমরা শিশু শ্রম নিয়ে। বাংলাদেশে আমরা কাজ শুরু করেছি 1999 সাল থেকে, তার পরের বছর থেকে আমরা কাজ শুরু করেছি। তার মানে প্রায় 24 বছর হয়ে গেল আমরা এই শিশু শ্রম নিয়ে, বা ওয়ার্কিং চিলড্রেন আগে নাম ছিল, এখন চাইল্ড লেবার এলিমিনেশন নিয়ে কাজ করি। আমরা খুব বড় সংগঠন না,
কিন্তু আমাদের মেইন টার্গেট যেটা হচ্ছে যে আমরা সরকারের কোনো বিকল্প কিছু না, আমরা সরকারের পরিপূরক হিসাবে কাজ করতে চাই। আমাদের কাজের যদি অনেকগুলো কাজ আছে, যদি বর্ডার হেডে কিছু বলি, যেমন প্রথম কাজটা আমরা যেটা করি যে 4-5টা কাজ যদি বর্ডার হেডে বলি, প্রথম কাজটা হচ্ছে আমরা এই সেক্টরে বাচ্চাদেরকে চাইল্ড লেবার থেকে উইথড্র করে আমরা তাদেরকে শিক্ষায় ফিরিয়ে নিয়ে আসি এবং মেইন স্ট্রিমিং করার চেষ্টা করি। শুধু পাশাপাশি যে প্রাইমারি এডুকেশন দিই সেটা না, তাদেরকে হচ্ছে সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা গেল বর্ডার হেডে একটা কাজ। সেকেন্ড কাজ যেটা হচ্ছে যে হ্যাজার্ডাস কাজ, ওনারা বলতেছিল যে এই সেক্টরে এটা তো আসলে ঝুঁকিপূর্ণ এবং আমরা সরকারের সাথেও আমরা একমত যে এদেরকে উইথড্র করা উচিত। হ্যাজার্ডাস সেক্টরে যারা কাজ করছে এবং যাদের বয়স 14 বছরের উপরে, তাদেরকে হচ্ছে যে আমরা টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি শোভন কাজ করার জন্য, যাতে তারা ওই হ্যাজার্ডাস কাজ থেকে উইথড্র করে অ্যাটলিস্ট এই কাজগুলোতে অংশগ্রহণ করতে পারে। আর 3 নম্বর বর্ডার হেডের কাজ যেটা হচ্ছে আমরা আসলে সবাই মিলেই যে আমরা অ্যাডভোকেসি বলি, যে অ্যাডভোকেসির কাজটা করি। আমি যদি নাম্বারটার কথা বলি, বাংলাদেশের নাম্বারটা কিন্তু খুব বড় নাম্বার না। আমি সব জায়গাতেই বলি যে বাংলাদেশের আমাদের এত বড় একটা বাজেট, এত দূর এগিয়ে গেছে। আমাদের আসার আগে কথা হচ্ছিল বাংলাদেশে প্রায় মন্ত্রী সাহেবের সাথে আমাদের সচিব সাহেবও ছিলেন, ওনারা বলছিলেন 1000 কোটি টাকার একটা বাজেট একটা প্রণয়ন হতে যাচ্ছে। এটা হলে আমার কাছে মনে হয় না যে এটা কোনো বিষয়, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে আমাদের একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করলে আমি শিওর যে আমরা খুব সহজেই এটা করতে পারি, আমরা যদি সকলে মিলে চেষ্টা সকলে মিলেই করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। মনি, তোমার সাথে কথা বলি, কি সুন্দর হাসিটা তোমার, কি সুন্দর লাগছে তোমাকে। তোমার এরকম সুন্দর বেনি করে যাও স্কুলে? জি। বাহ। আর স্কুলে যাওয়া ছাড়া কি কি করো? স্কুলে যাওয়া ছাড়া আমি গৃহকর্মীর কাজ করি। অন্যের বাসায় কাজ করো? কি কাজ করতে হয়? থালাবাটি ধুই আর ঘর মুছি। আচ্ছা। আর স্কুলে কি কি করো? স্কুলে আমি নাচ গান করি, খেলাধুলা করি, কম্পিউটার চালাতে পারি, ছবি আঁকতে পারি। দলীয় নাচ নিচে আমি পুরস্কার পেয়েছি, ছবি এঁকে পুরস্কার পেয়েছি, কম্পিউটারে পরীক্ষা দিয়েও পুরস্কার পেয়েছি। কম্পিউটার চালাতে জানো? জি। ওরে বাপরে। মুন্নি কি স্বপ্ন দেখে? কি হতে চায় মুন্নি? কি স্বপ্ন দেখে? শিক্ষক। শিক্ষক হতে চাও? কেন শিক্ষক? কেন শিক্ষক হতে চাই? আমার মতো অনেক মানুষই আছে যারা পড়ালেখা করতে পারেন টাকার বিনিময়ে। আমি চাই বড় হয়ে শিক্ষক হয়ে যেন আমি তাদের পাশে দাঁড়াতে পারি বিনামূল্যে। আমি নিজে শিক্ষক, আমি নিজে একটা স্কুল প্রতিষ্ঠা করবো যেন আমি যেন বিনামূল্যে ওদেরকে পড়াতে পারি আমার শিক্ষক হয়ে আমার নিজের স্কুলে। তোমার জন্য অনেক দোয়া মুন্নি। আমি একটু মোহাম্মদ মাহবুব হোসেন আবার আপনার কাছে আসতে চাই। আইনের ক্ষেত্রে এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেক পরিবার আছে যে ভাসমান পরিবার, যেমন মুন্নিরাও হয়তো কোথা থেকে এসেছো, তোমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা। সেখান থেকে দেখা যায় এরকম যারা কাজ করে তাদের পরিবাররা একটু ভাসমান পরিবার হয়, হয়তো স্থায়ী কোথাও হয় না, যেখানকার ভোটার সেখানে থাকতে পারে না। সরকারের যে সুযোগ সুবিধা সেগুলো পেতে আসলে তাদেরকে আমরা আসলে কোন সাহায্য করতে পারি বা সুযোগ সুবিধার বলয়ে আনতে আমাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা? এখানে যে বিষয়টা বলা দরকার সেটি হলো যে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী মহোদয় বলেছেন যে একটা বড় প্রকল্প নেন যার মাধ্যমে এরকম যারা নিডি পরিবার রয়েছে ওই শিশুর আর্থিক সহায়তা করার জন্য তার বাবা মা তাকে কাজে দিচ্ছেন, ওই পরিমাণ সহায়তা যদি তাকে দেয়া যায় পরিবারকে তাহলে শিশুটা ওখানে যাবে না এবং তাকে স্কুলে নিয়ে আসা যাবে। স্কুলের জন্য আমাদের নন ফর্মাল উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর রয়েছে, প্রাথমিক রয়েছে, তারপরে এই যে আমাদের সাথে যে এনজিও একজন কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করছে। এখন আমরা যদি প্রকল্পটা ওই খুব সহজেই আশা করি পাস হয়ে যাবে এখন। এবং আরেকটা জিনিস আমি এখন আপনাদের যে আলোচনা সভায় এসে মনে হলো এই প্রকল্পটা আগে আমরা চিন্তা করেছিলাম যে শুধুমাত্র বিভাগীয় শহরে করব, কিন্তু এখন যে বিষয়টা আমি চিন্তা করছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শক্রমে প্রথম কাজ হবে সারা বাংলাদেশের ডাটাবেসটা করা। এই মানে শিশু শ্রমে কতজনের নিয়োজিত আছে এবং বিবিএসের যে হিসাব তাতে 1.7 মিলিয়ন প্রায় 17 লক্ষ আছে, বাস্তবিক তাই আছে কিনা এটা একটু দেখব এবং ওই নিডি পরিবারকে যাতে সহায়তা করে দেয় সেই লক্ষ্যে এই প্রকল্পটা আমরা ওইভাবে একটু পরিবর্তন করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। ইব্রাহিম, তোমার বাড়ির গল্প বলো তো, কে আছে বাসায়? বাসায় আমার পরিবারে আমি আর আমার বাবা আছি। আচ্ছা, তোমার বাবা কিছু করেন? বাবা আগে ঠেলা গাড়ি চালাইতো, কিন্তু সেখান থেকে তার পা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে আর কাজ করতে পারে না, তাই আমি কাজ করি। আর শুধুমাত্র তোমার রোজগারে তোমার পরিবারটা চলে? পুরোপুরি চলে না, বিপদে ভাইয়া সাহায্য করে। আচ্ছা, ঠিক আছে। আর ইব্রাহিম কি হতে চায় বড় হয়ে? আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই।
তাই? জি। বাহ, তুমি হবে একসময়, আমরা দেখবো তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছো। কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে কোরিয়ান দেশে যেতে চাই। কোরিয়ান দেশে যেতে চাও? জি। কোরিয়ান দেশে গিয়ে তো আবার দেশেই টাকা পাঠাবে, তাই না? দেশটাকে তো উন্নত জি। করতে হবে। তোমরাই তো বাংলাদেশ এবং দেশের আমার সম্পদ। পরিবারকে আমি সাপোর্ট করব। পরিবারকে, দেশকে, দেশটাও একটা Support করব। পরিবার, জি। তাই না? বাহ, তোমার জন্য অনেক দোয়া। মোহাম্মদ আব্দুর রহিম খান, আপনার কাছে যদি আসি, যে একেবারে কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে যে শিশু শ্রম মনিটরিং কমিটি রয়েছে আপনাদের, আপনারা আসলে কিভাবে কাজটা করেন এবং এই কাজগুলোকে আরো কিভাবে শক্তিশালী করা যায় বলে মনে করছেন? আমাদের মন্ত্রণালয়ের একটি পরিকল্পনা আছে যে শিশু শ্রমের সংখ্যাটা, যেটি এনজিও প্রতিনিধি একটু আগে বললেন, সংখ্যাটা খুব উল্লেখযোগ্য না। আমি যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি, বাংলাদেশে মাত্র 5% হচ্ছে শিশু যারা শ্রমে নিয়োজিত আছে কম্পেয়ার টু টোটাল ওয়ার্কফোর্স। সুতরাং সকলে মিলে যদি আমরা একটা সামাজিক আন্দোলন হিসাবে এটাকে তৈরি করতে পারি, আমার বিশ্বাস দুটো লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। এক হচ্ছে আমরা যে কৌশলগত উদ্দেশ্য নিয়ে কাজ করছি সেটি আমরা অর্জন করতে পারবো। আরেক হচ্ছে এই কাজে নিয়োজিত সকল মন্ত্রণালয়, সংস্থা, বেসরকারি সংস্থার মধ্যে যে সমন্বয়, সেইটিকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল হামিদ, এবার আপনার কাছে আসতে চাই। আপনাদের কাজ আসলে এসডিজি অর্জনে কিভাবে সাহায্য করছে, কতটা সাহায্য করছে সেটা নিয়ে একটুখানি বলবেন। আর এই যে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি আসলে হন? প্রথম একটা বড় অন্তরায়, বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করতে, যে এটা ধ্যান ধারণা, চাইল্ড লেবার সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা, এটা একটা বড়। এই ধ্যান ধারণাটা আমরা অনেক সময় বলি যে আমার যদি ছেলে মেয়ে এই কাজে যুক্ত হয় আমাকেই বলি, কিন্তু আমরাও যারা এখানে ধরেন যারা আছি বিভিন্ন পর্যায়ে, আমাদেরও এখানে একটা অনেক বড় একটা অ্যাওয়ারনেসের গ্যাপ আছে। এটা একটা বড় 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 বাধা। সেকেন্ড বাধা যেটা বলবো, আমাদের যে নীতিমালা বা আইন যেগুলো আছে, এটা লোকজনের মধ্যে এত অ্যাওয়ারনেস নাই। এটা গেল একটা বড়, এটা আর একটা বড় চ্যালেঞ্জ। তারপর থার্ড চ্যালেঞ্জ আমি যেটা বলবো, যে এটার যে প্রয়োগ, এই নীতিমালা বা আইনের যে প্রয়োগ, এখানে বেশ অভাব আছে। ম্যান পাওয়ারেরও ঘাটতি আছে। এটা আমি বলতে চাই যে এখানে এর দিকে একটু, যেহেতু আজকে আমি সবাইকে পেয়েছি, এখানে এটা একটা ঘাটতি আছে। আর লাস্ট কথা যেটা বলবো, যে এটা আমার কাছে মনে হয় যে খুব সিম্পল, খুব ইজি কাজ। আমরা সবাই মিলে যদি এক হয়ে কাজ করতে পারি, আমরা খুব সহজেই এসডিজি তো ধরেন একটা টার্গেট, আমাদের এই টার্গেটকে আরও ছাড়িয়ে যেতে পারবো আমরা। বাহ বাহ, দারুণ বললেন, এবং এইগুলো আসলে সত্যি আমাদের মনে আশার সঞ্চার করে। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে শুরু করেছিলাম, আপনার কথা দিয়ে আসলে শেষ করব। আমরা সমন্বয়ের কথা বলছিলাম। আপনার মন্ত্রণালয়, অন্য অনেক মন্ত্রণালয়, সরকারি অন্যান্য সংস্থা, সকলকে নিয়ে নিশ্চয়ই কাজ করছেন। শুধুমাত্র এককভাবে আসলে এই সমস্যার সমাধান করা কখনোই সম্ভব নয়। এই যে সমন্বয়ের ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই, যে আপনারা কিভাবে সমন্বয় করছেন এবং 2025 সালের যে লক্ষ্যমাত্রা, সেখানে পৌঁছতে আমরা আরও কি কি কাজ করতে পারি সবাই মিলে। এই দেশটা আমাদের, সকলকে এই মহতি কাজ সম্পাদন কল্পে সবাইকে এগিয়ে আসতে হবে। এই লক্ষ্যে আপনারা জানেন, আমরা ইতিমধ্যে বেশ কিছু বিভাগীয় শহর এবং জেলা শহরে আমরা সেমিনার, ওয়ার্কশপ এগুলো করেছি। আমরা তাদের বিপুল সাড়া পেয়েছি। আমরা দেখেছি এখানে এনজিও, এখানে বিভিন্ন সমাজকর্মী, জনপ্রতিনিধি, ইউনিসেফ, ইউসেফ, বিভিন্ন দেশীয় বিদেশীয় সমাজকর্মী, সকলে এ ব্যাপারে অধিক আগ্রহের সাথে কাজ করতে তারা সম্মতি জ্ঞাপন করেছেন। তো আমি খুব আশ্বস্ত হয়েছি। আমার মনে হয়েছে আমরা একা নই, আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমরা এই মহতি কাজটা করব। আমাদের যে এসডিজি তো 2025 আমাদের গ্র্যাজুয়েশন, এর মধ্যে আমরা ইনশাল্লাহ এই টার্গেট অ্যাচিভ করতে পারবো, এই আশা রাখি। আমরাও সেই স্বপ্ন দেখি। অনেক অনেক ধন্যবাদ।